করোনায় আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৫৪। রাজধানীর বেশ কিছু এলাকা লকডাউন, দেশ জুড়ে তৎপর সশস্ত্র বাহিনী। সীমিত পরিসরে কমিউনিটি ট্রান্সমিশন বলছে আইইডিসিআর। ঢাকার বাসাবো ও মিরপুরে ক্লাস্টার চিহ্নিত। বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৮২,০০০ ছাড়ালো, আক্রান্ত ১৪.৫ লাখ। বরিস জনসনের অবস্থা অপরিবর্তিত। বঙ্গবন্ধু হত্যা মামলার ফাঁসির আসামি মাজেদের মৃত্যু পরোয়ানা জারি, রায় দ্রুত কার্যকর চায় আওয়াম। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা ৭টার ২১ সংবাদের। সাথে আছি আমি তাইজিন রহমান। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। করোনায় প্রাণ গেল আরও ৩ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২০। নিয়মিত প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গেল ২৪ ঘণ্টায় ৯৮১ জনের নমুনা পরীক্ষায় ৫৪ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ২১৮। নতুন আক্রান্তদের ৩৯ জন ঢাকার। বিস্তারিত স্মৃতিমণ্ডলের রিপোর্টে। প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। নিয়মিত সংবাদ সম্মেলনে আইইডিসিআর জানায়, গেল ২৪ ঘণ্টায় ঢাকায় ৫৬৩ এবং ঢাকার বাইরে ৪২৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। ৯৮১ জনের নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ শনাক্ত হয় ৫৪ জনের দেহে। মারা গেছেন আরও ৩ জন। আক্রান্তদের মধ্যে ৩৯ জন রাজধানীর বাসিন্দা। ৫৪ জনের মধ্যে আমরা নতুন করে গত ২৪ ঘন্টার মধ্যে কোভিড-১৯ সংক্রমণ পেয়েছি। সর্বমোট কোভিড-১৯ সংক্রমণের সংখ্যা ২১৮। গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রান্ত সংক্রমণ নিয়ে মৃত্যুবরণ করেছেন ৩ জন। মোট মৃত্যুর সংখ্যা ২০। ৫৪ জনের মধ্যে পুরুষ ৩৩ জন, মহিলা ২১ জন। এই ৫৪ জনের মধ্যে ঢাকা শহরে রয়েছেন ৩৯ জন। এদিকে ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে ৭৩৭ জনকে, আর ১৩৯ জনকে নেওয়া হয়েছে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে। স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরের। একজন থেকে আরেকজন অন্তত পক্ষে ৩ ফুট দূরত্ব, শারীরিক দূরত্ব বজায় রাখবো আমরা, এবং একান্ত জরুরি না হলে আমরা বাড়ির বাইরে যাব না। এবং যারা কোয়ারেন্টাইনে আছেন তাদেরকে কঠোরভাবে কোয়ারেন্টাইন শর্তগুলো মেনে চলতে হবে। যখনই আপনার মনে হবে যে আপনি এমন কিছু স্পর্শ করেছেন যেখান থেকে ভাইরাসটা আসতে পারে, তখনই আপনারা হাতটা ধুয়ে নেবেন। সাবান পানি দিয়ে হাত ধোয়াটাই সবচেয়ে ভালো। করোনা উপসর্গ ছাড়াও অন্য কোনো শারীরিক অসুবিধায় জরুরি বোধ না করলে হাসপাতালে না যাওয়ার পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরের। স্মৃতিমণ্ডল, ২১ টেলিভিশন, ঢাকা। ধীরে ধীরে দেশব্যাপী ছড়িয়ে পড়ছে করোনা সংক্রমণ। এরই মধ্যে রাজধানীর বেশ কিছু এলাকা লকডাউন করা হয়েছে। সংক্রমণ রোধে সারা দেশে কাজ করছে সশস্ত্র বাহিনী। আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানের পরেও মানুষ আসছে বাজারে, সড়কে। ঢাকায় প্রবেশ ও বেরোনোয় নিষেধাজ্ঞা থাকলেও পুরোপুরি বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় বাড়ছে করোনা সংক্রমণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশব্যাপী কাজ করছে সেনা সদস্যরা। রাজধানীর সিপাহীবাগ বাজার দেখলে মনে হবে না দেশে কোনো সমস্যা আছে। চলাচল নিয়ন্ত্রণে ঢাকার বেশ কয়েকটি এলাকায় সকাল থেকে কাজ শুরু করেন সেনা সদস্যরা। সিপাহীবাগ বাজারে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে মাইকে ঘোষণা দিচ্ছেন তারা। এরপরও সাধারণ মানুষের ভিড় সরানো যাচ্ছে না। বাজারে যাতে লোকজন কেনাকাটার সময় এবং চলাফেরার সময় যেন সামাজিক দূরত্ব নিশ্চিত করেন, সেজন্য আমরা দোকানদারকে বলছি, আমরা মাইকিংয়ে বলছি, আমরা যাদেরকে পাচ্ছি, যদি দেখি যে একটা দোকানে বেশি ভিড় করে আছে, আমরা অনগ্রাউন্ডে ফিজিক্যালি গিয়ে তাদেরকে বলছি। রাজধানীর বিভিন্ন সড়কে বসানো আছে চেকপোস্ট। পুলিশ কঠোরভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করছে। করোনা ভাইরাসের রোগী শনাক্ত হওয়ায় ঢাকার বেশ কয়েকটি এলাকায় লকডাউন ঘোষণা করা হয়েছে। মোহাম্মদপুরে কয়েকটি এলাকায় রোগী শনাক্ত হয় বিপাকে এলাকার মানুষ। আমাদের এলাকার অবস্থা খুব ভয়াবহ আমরা আছি, কারণ আমাদের পাশে ক্যাম্প। আর টোলারবাগে লকডাউন হওয়ার পর নানা সমস্যায় পড়েছে এলাকাবাসী। 13-14 দিন বাসায় আছি, আপনাদের নিয়মই আমরা মানছি, আমাদেরকে তো যেতে দিতে হবে।
আমি ডায়াবেটিস রোগী, প্রেশারের রোগী, আমার ঔষধ কেনার জন্য এখানে কোনো বিদেশির দোকান নাই। আজকে থেকে কোনো ঢোকা আর বাহির হওয়া যাবে না। মহানগর পুলিশের পক্ষ থেকে ঢাকায় প্রবেশ ও বাহির নিষিদ্ধ করা হলেও বিভিন্ন প্রবেশ মুখে গাড়ির ভিড় আর মানুষের অজুহাতের অন্ত নেই। এক সপ্তাহ আমি যাইতে পারি না, গাড়ি চলতেছে না, নিউজ তুলেছে আইতে হলে দিব আমার। আমার তো যাবো আমার আম্মুর বাসায়। আম্মু অনেক অসুস্থ লেগে মেসে ছিল, মেস আমার একদম ক্লোজ। এখন আমি আমার ভাইয়ের বাসায় যাচ্ছি, অন্তত খাওয়ার ব্যবস্থা হবে। তবে পরিস্থিতি বিবেচনা করে কঠোর অবস্থানের কথা জানিয়েছে পুলিশ। অ্যাম্বুলেন্সের মধ্যে 7 জন মিলে ঢাকা ঢুকছে। আমরা যখন অ্যাম্বুলেন্সটা থামালাম, আমরা বাইরে থেকে দেখলাম গেটটা খোলা মাত্র একজন শুয়ে পড়লো সিটে, বলছে রুগী, কিন্তু তারপরও আমরা যথাযথভাবে স্ক্রুটনি করার চেষ্টা করছি। মানুষের সতর্কতার পাশাপাশি বিধিনিষেধের কঠোর প্রয়োগই পারে করোনার ছোবল থেকে দেশকে রক্ষা করতে। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে 8 জেলায় 10 জনের মৃত্যু হয়েছে। এসব এলাকার কয়েকটি বাড়ি ছাড়াও দেশের বিভিন্ন স্থানে বেশ কিছু বাড়ি ও গ্রাম লকডাউন করা হয়েছে। এদিকে কক্সবাজারে তাবলিগ ফেরত 11 জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বিভিন্ন স্থানে চলছে প্রশাসনের অভিযান। অব্যাহত রয়েছে ত্রাণ বিতরণ। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। জ্বর, কাশি, শ্বাসকষ্ট উপসর্গ নিয়ে কিশোরগঞ্জের ভৈরব ও করিমগঞ্জ, গাজীপুর, ব্রাহ্মণবাড়িয়া, রংপুর, পঞ্চগড়, পিরোজপুর, পাবনা ও চাঁপাইনবাবগঞ্জে 10 জনের মৃত্যু হয়েছে। ভৈরবের বঙ্গবন্ধু সরণির একটি হাসপাতালে গৃহবধূর মৃত্যুর পর হাসপাতাল তালাবদ্ধ করেছে প্রশাসন। আশপাশের এলাকায় সীমিত করা হয়েছে জনসমাগম। করিমগঞ্জের মুসলিম পাড়ায় মৃত ব্যক্তির নমুনা পজিটিভ হওয়ায় গ্রামসহ কাদির জঙ্গল ও জাফরাবাদ ইউনিয়ন লকডাউন করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে 1 জনের মৃত্যুর পর এলাকা লকডাউন করেছে প্রশাসন। করোনা উপসর্গ নিয়ে গাজীপুরে কাপাসিয়ায় 1 জন ও ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসী সহ 2 জনের মৃত্যু হয়েছে। এদিকে পঞ্চগড়ের দেবীগঞ্জের বালাকুড়ি পাড়ায় শ্বাসকষ্ট নিয়ে কিশোরীর মৃত্যু হয়েছে। রংপুরের হারাগাছ হাসপাতালে মিনা রানী নামে এক সুইপার শ্বাসকষ্ট ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নারায়ণগঞ্জে লকডাউনের প্রথম দিনে কঠোর অবস্থানে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জেলার প্রবেশপথ বন্ধ করে দেয়া হয়েছে। নারায়ণগঞ্জ থেকে করোনা আক্রান্ত এক রোগী আসায় রংপুরের মিঠাপুকুরের কয়েকটি মহল্লা ও নগরীর জুম্মাপাড়ায় আমেরিকা ফেরত চিকিৎসক ডাক্তার সিরাজুল ইসলামের বাড়ি লকডাউন করেছে প্রশাসন। টাঙ্গাইলের মির্জাপুরে একটি গ্রাম ও জয়পুরহাটের কেশবপুরে 3টি বাড়ি লকডাউন করা হয়। বাগেরহাটের রামপাল, হিলির পালপাড়া ও নওগাঁ শহরের কয়েকটি স্থানে চলছে স্বেচ্ছা লকডাউন। ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী, নাটোর, কুমিল্লা ও মাদারীপুরে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় বেশ কিছু স্থান ও বাড়ি লকডাউন করা হয়েছে। কক্সবাজারের উখিয়ায় তাবলিগ জামাত ফেরত 11 জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এছাড়া 5 রোহিঙ্গা সহ 16 জন কোয়ারেন্টাইনে আছে। করোনা ভাইরাস শনাক্তে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত ল্যাবরেটরিতে কার্যক্রম শুরু হয়েছে। এদিকে কোয়ারেন্টাইন ও সামাজিক দূরত্ব নিশ্চিতে বিভিন্ন স্থানে জোরদার করা হয়েছে সেনা ও প্রশাসনের নজরদারি। স্বাস্থ্যবিধি না মানায় বিভিন্ন স্থানে বেশ কয়েকজনকে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। করোনা পরিস্থিতিতে খেটে খাওয়া কর্মহীন, দরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হচ্ছে। বিভিন্ন স্থানে বিতরণ করা হয় পিপিই, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, ছিটানো হয় জীবাণুনাশক মিশ্রিত পানি। সমর ইসলাম, 21 টেলিভিশন। দেশে প্রতিদিনই বাড়ছে কোভিড-19 আক্রান্তের সংখ্যা। আইইডিসিআর বলছে সীমিত পরিসরে কমিউনিটি ট্রান্সমিশন হচ্ছে, তবে সতর্ক না হলে যে কোনো সময় ব্যাপক আকারে সংক্রমণ শুরু হতে পারে। ঢাকার 52টি এলাকায় সংক্রমিত ব্যক্তির অস্তিত্ব মিলেছে। বাসাবো ও মিরপুরে বড় 2টি ক্লাস্টার চিহ্নিত করেছে আইইডিসিআর। আহমেদ বাবুকে সাথে নিয়ে স্মৃতিমণ্ডলের রিপোর্ট। দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। আইইডিসিআর এর দেয়া সর্বশেষ তথ্য অনুযায়ী দেশে 5,784 জনের নমুনা পরীক্ষায় 218 জনের দেহে কোভিড-19 এর অস্তিত্ব মিলেছে। আর প্রাণ হারিয়েছেন 20 জন, সুস্থ হয়েছেন 33 জন। সবচেয়ে সংক্রমণ ঝুঁকিতে রাজধানী ঢাকা। আক্রান্তের সংখ্যা 123। এলাকাভিত্তিক সংক্রমণ শুরু হয়েছে ঢাকায়। সবচেয়ে বেশি করোনা রোগী পাওয়া গেছে মিরপুর, বাসাবো এবং পুরান ঢাকায়। এরপরেই নারায়ণগঞ্জ, মাদারীপুর এবং গাইবান্ধায় আক্রান্তের সংখ্যা বেশি।
সীমিত পরিসরে সামাজিক সংক্রমণ শুরু হলেও তা যে কোনো সময় ভয়াবহ হয়ে উঠতে পারে বলে আইডিসিআর-এর আশঙ্কা। ঢাকায় বিশেষ করে মিরপুরের টোলারবাগ এবং বাসাবো এলাকায় দুইটা ক্লাস্টার, বড় ক্লাস্টার, এবং ঢাকার বাইরে মাদারীপুরে, গাইবান্ধায় এবং নারায়ণগঞ্জেও ক্লাস্টার দেখা দিচ্ছে। কমিউনিটি ট্রান্সমিশন এরকম ক্লাস্টার হয়ে গেলে খুব দ্রুতই কমিউনিটিতে ছড়িয়ে পড়ে। এখনও যদিও সীমিত আছে, এটা যে কোনো সময় পুরো কমিউনিটিতে ছড়িয়ে পড়তে পারে। বিশ্বের বিভিন্ন দেশে প্রথম শনাক্ত হওয়ার পর সামাজিক সংক্রমণ শুরু হতে 3 সপ্তাহ থেকে 3 মাস পর পর্যন্ত হতে পারে। আমরা যদি ঘরের বাইরে হই তাহলে আমি আক্রান্ত হব, আমার পরিবার আক্রান্ত হবে, আমাদের সমাজ আক্রান্ত হবে। জরুরি প্রয়োজন ছাড়া সামাজিক বিচ্ছিন্নতা বজায় রাখার পরামর্শ আইডিসিআর-এর। তাহলে মানুষের সংক্রমণ। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। এবার যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতির খবর জানাচ্ছেন নিউ ইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক বর্ণমালার সম্পাদক মাহফুজুর রহমান। নিউ ইয়র্কে করোনা পরিস্থিতি বাংলাদেশ কমিউনিটিতে ভয়াবহ আকার ধারণ করেছে। এ পর্যন্ত নিউ ইয়র্কে 86 জন বাংলাদেশি মারা গেছেন করোনায়। এর বাইরে মিশিগানে 3 জন এবং নিউ জার্সিতে 4 জন মিলিয়ে সর্বমোট 93 জন বাংলাদেশি মারা গেছেন করোনায়। করোনা আক্রান্তের সংখ্যাও কমিউনিটিতে দিন দিন বাড়ছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে এটি ছড়িয়ে পড়েছে, এমনকি পরিবার শুদ্ধ করোনা আক্রান্ত হওয়ার ঘটনাও অনেকগুলি ঘটেছে এবং আক্রান্তের মধ্যে রয়েছেন চিকিৎসকও, মৃতের তালিকাও রয়েছেন চিকিৎসকও। আর কমিউনিটিতে এই করোনা আক্রান্তের কারণে কমিউনিটি একটি ভীতিকর অবস্থার মধ্যে দিন যাপন করছে। যদিও লকডাউনে কেউ বেড়ে আসছেন না, কিন্তু তারপরও প্রত্যেকের মধ্যেই একটি আতঙ্ক বিরাজ করছে। আর কত মৃত্যু সংখ্যা তাদের গুনতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্যতম খুনি আব্দুল মাজেদের মৃত্যু পরোয়ানা জারি করেছেন আদালত। ঢাকা মহানগর দায়রা জজ আদালত এই পরোয়ানা জারি করেন। কেরানীগঞ্জ কারাগার থেকে আদালতে হাজির করার পর আব্দুল মাজেদকে মৃত্যুদণ্ডের রায়ও পড়ে শোনান বিচারক। বিস্তারিত দীপু সারোয়ারের রিপোর্টে। কারাগার থেকে দুপুরে ঢাকা জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হয় জাতির পিতার অন্যতম খুনি আব্দুল মাজেদকে। রাষ্ট্রপক্ষ তার মৃত্যু পরোয়ানা জারির আবেদন জানান। আদালতের বিচারক এম হেলাল উদ্দিন চৌধুরী মৃত্যু পরোয়ানা জারি করেন। একই সাথে মাজেদকে তার বিরুদ্ধে আনা অভিযোগ এবং মামলার রায়ও পড়ে শোনান বিচারক। জেল কর্তৃপক্ষ তাকে পরোয়ানার ব্যাপারে আবার পুনরায় তাকে অবহিত করবেন এবং জেল কর্তৃপক্ষ পরবর্তীতে ডিসি কর্তৃপক্ষ, জেলা প্রশাসক যিনি আছেন, যিনি জেলখানার মালিক, তিনি ওর নামে অবহিত হবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অভিহিত করে একটি তারিখ নির্ধারণ করে উচ্চতর আদালতের আদেশ মোতাবেক দণ্ডাদেশ কার্যকরী করবে। আজকের থেকে 21 থেকে 28 দিনের মধ্যে এই আদেশ কার্যকরী হওয়া উচিত বলে আমরা মনে করি। আইনজীবীরা জানান, বিগত 23 বছর ধরে ভারতের কলকাতায় পালিয়েছিলেন আব্দুল মাজেদ। গত 16 মার্চ দেশে ফেরেন খুনি মাজেদ। মঙ্গলবার ভোরে মিরপুর এলাকা থেকে মাজেদকে গ্রেপ্তার করা হয়। 75-এর 15 আগস্ট ধানমন্ডির 32 নম্বরে সপরিবারে হত্যা করা হয় স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। পরবর্তীতে জিয়াউর রহমান সরকার খুনিদের বিদেশে পালিয়ে যেতে সহায়তা করে, পুরস্কৃতও করে। ইন্ডেমনিটি অধ্যাদেশ জারি করে হত্যাকাণ্ডের বিচারের পথও রুদ্ধ করে। জাতির পিতার খুনিদের অন্যতম আব্দুল মাজেদ জেলখানার ভেতরে জাতীয় 4 নেতা হত্যাকাণ্ডের সাথেও জড়িত। দীপু সারোয়ার, 21 টেলিভিশন, ঢাকা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে স্বাধীনতা ধ্বংসের অপচেষ্টা চালিয়েছিল যারা, তাদের অন্যতম খুনি মাজেদ, বললেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত মাজেদের গ্রেপ্তারের সংবাদ শুনে ভীষণ উল্লসিত বা আনন্দিত। বঙ্গবন্ধুকে যারা হত্যা করে বাংলাদেশের স্বাধীনতা ধ্বংস করার চেষ্টা করেছিল, একটি স্বপ্নকে হত্যা করার চেষ্টা করেছিল যারা, 15 আগস্ট ক্যাপ্টেন মাজেদ ছিল তাদের অন্যতম।
বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি আব্দুল মাজেদের ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলের পক্ষ থেকে গণমাধ্যমকে দেয়া এক বিবৃতিতে এ দাবি জানান তিনি। মাজেদের গ্রেফতারের পরেও বঙ্গবন্ধু হত্যার 5 দণ্ডিত খুনিকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকরের দাবি জানিয়েছেন ওবায়দুল কাদের। বিবৃতিতে বৈশ্বিক ও জাতীয় সংকট করোনা মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। করোনা সংক্রমণ রোধে সাধারণ ছুটিতে কর্মহীন হয়ে পড়া মানুষ ও অসচ্ছল পরিবারগুলোর মাঝে খাদ্য সহায়তা অব্যাহত রেখেছে বিভিন্ন সংগঠন ও জনপ্রতিনিধিরা। নিয়ম মেনে দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছে বিত্তবানরা। কেউ কেউ বাড়িতে বাড়িতে গিয়ে দিচ্ছেন ত্রাণ সামগ্রী। জসিম জুয়েলের রিপোর্ট। প্রতিদিনই ভয়াবহ হচ্ছে করোনা পরিস্থিতি, দীর্ঘ হচ্ছে কর্মহীন মানুষের কাজে ফেরার সময়। সরকারি নির্দেশে বাসায় অবস্থান করছে সাধারণ মানুষ। কর্মহীন এসব মানুষের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন সংগঠন ও জনপ্রতিনিধিরা। এদিকে রাজধানীর সেগুনবাগিচা ও ইস্কাটনের বিভিন্ন বস্তিতে চাল, ডাল সহ নিত্যপণ্য তুলে দেন এলাকার কাউন্সিলর রোকসানা ইসলাম। এ সময় কর্মহীন মানুষদের বাড়িতে বাড়িতে গিয়ে ত্রাণ তুলে দেন তিনি। বিবেকের তাগিদে আমরা এখানে ত্রাণ কার্য চালিয়েছি। বিশেষ করে আমি মেয়ে হয়ে আমার যতগুলো ওয়ার্ড ছিল, আমার 3টা ওয়ার্ডে মোটামুটি আমি এভাবে দিয়ে যাচ্ছি। মিরপুরের শেওড়াপাড়ায় দুস্থ ও অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ করেছেন ঢাকা মহানগর উত্তর যুবলীগ। 14 নং ওয়ার্ডের খেটে খাওয়া মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। প্রত্যেক ওয়ার্ডে আমরা আমাদের প্রত্যেক কমিটিকে আমরা নির্দেশ দিয়েছি যেন জনগণের পাশে সাধ্যমতো তাদের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী এবং সহযোগিতার জন্য হাত বাড়ায়। যতদিন এই দুর্যোগ থাকবে আমরা ততদিন প্রত্যেকটা ওয়ার্ডে প্রতি সপ্তাহে একদিন করে যদি চাউল ডাউল দিতে পারি তাহলে অসহায় মানুষগুলো একটু বেঁচে যাবে। তবে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও ত্রাণ না পেয়ে ফিরে গেছেন অনেকেই। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। করোনা ভাইরাসের সংক্রমণ থেকে পরিত্রাণ পেতে পবিত্র শবে বরাতে কবরস্থান ও মাজারে জনসমাগম না করার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশনের মহাসচিব আনিস মাহমুদ জানান, বিশ্বে করোনা ভাইরাস পরিস্থিতি ভয়ঙ্কর আকার ধারণ করেছে। এমত অবস্থায় জনসমাগম হলে এই ভাইরাস ব্যাপক হারে সংক্রমিত হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া করোনা ভাইরাস সংক্রমণ নিয়ে বিভিন্ন গুজব ছড়ানোর অভিযোগ উঠেছে। গুজব ছড়ানো ও গুজব বিশ্বাস না করতে সকলের প্রতি অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। পুলিশের নতুন আইজি ডক্টর বেনজির আহমেদ ও র্যাবের মহাপরিচালক হলেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়। 13 এপ্রিল বর্তমান আইজিপি ডক্টর জাবেদ পাটোয়ারির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। তার স্থলে র্যাবের মহাপরিচালক ডক্টর বেনজির আহমেদ পুলিশের 30তম আইজি হিসেবে নিয়োগ পেলেন। আর অপরাধ তদন্ত বিভাগ সিআইডির অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক আব্দুল্লাহ আল মামুন হলেন র্যাবের নতুন মহাপরিচালক। 15 এপ্রিল থেকে তারা দায়িত্ব গ্রহণ করবেন। এবারে আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে পর্যটন। করোনার প্রভাবে যান চলাচল বন্ধ থাকায় মৌলভীবাজারে বনের ভেতরে ট্রেনে কাটা পড়ে বা বাস চাপায় গত কয়দিনে মারা যায়নি কোনো প্রাণী। পর্যটক সমারোহ না থাকায় তারা যেন ফিরে পেয়েছে আপন ভুবন। এদিকে পর্যটন স্পটগুলো বন্ধ থাকায় শুনশান নীরবতা ছুঁয়ে যাচ্ছে চায়ের রাজ্যের সবখানে। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। এই বনের বুক চিরে প্রতিদিনই আসে যায় ট্রেন, আর মাঝে মধ্যে রেল লাইনে কাটা পড়ে মারা যায় নানা রকম বন্যপ্রাণী। করোনা সংকটে এখন চলছে না ট্রেন, নেই পর্যটকের কোলাহল, আর এতেই বন হয়ে উঠেছে পুরোটাই প্রাণীকুলের। একইভাবে পর্যটকহীন দেশের সর্ববৃহৎ জলপ্রপাত মাধবকুণ্ড, শূন্য পড়ে আছে বর্ষিজোড়া ইকো পার্ক, অবারিত চা বাগান, বাইক্কাবিল, হামহাম জলপ্রপাত সহ জেলার শতাধিক পর্যটন স্পট। লোকসান গুনতে হচ্ছে পর্যটন নির্ভর ব্যবসায়ীদের। কতদিন এভাবে চলতে থাকবে? আমাদের আবাসন যারা ব্যবসায়ী আছি তারা আমরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হব। আগে কিছু দানশীল ব্যক্তি বা কিছু পর্যটক এসে আমাদেরকে ইত্যাদি কিছু পশু পাখির খাওয়ার বাবদ কিছু সাহায্য করে যেত, কিন্তু এখন কেউ আসতেছে না। এগুলো চালিয়ে যেতে আমাদের খুব কষ্ট হতে। সরকারি নির্দেশনার পরপরই শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন বন্ধ করে দেন সবগুলো পর্যটন স্পট ও
হোটেল মোটেল রিসোর্ট। রিসোর্টের বাইরেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বলেন যে পিকনিক করতে বিভিন্ন স্পটে চলে আসে, তো এগুলো খুবই ঝুঁকিপূর্ণ ছিল। তো স্পটগুলোতেও আমরা অভিযান করেছি এবং এই স্পটগুলো এখন মোটামুটি পর্যটক শূন্য, সবগুলোই এখন বন্ধ আছে। এদিকে উন্মুক্ত স্পটগুলো যাতে কোনো পর্যটক যেতে না পারে সেজন্য রয়েছে কড়া পুলিশি পাহারা। যে স্পটগুলো আছে সম্পূর্ণরূপে আমরা বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করেছি এবং পুলিশি টহলের ব্যবস্থা আছে। করোনা যুদ্ধে জয়ী হওয়ার পর পর্যটন সংশ্লিষ্টদের ক্ষতি বাবদ প্রণোদনা প্রদান ও বনের ভেতরে পশু পাখিদের জন্য পরিবেশ নিশ্চিতের চাওয়া সচেতন মহলের। মাসুমা লিসা, 21 টেলিভিশন। বন্দরনগরী চট্টগ্রামে মানুষকে ঘরে রাখতে পুরো নগর জুড়ে সাঁড়াশি অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী, কিন্তু বিভিন্ন বিধিনিষেধ ও কড়াকড়ি আরোপ করেও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না উৎসুক জনতাকে। যৌক্তিক কোনো কারণ ছাড়াই রাস্তায় ভিড় করছে সাধারণ মানুষ। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন শিউলি শবনম। বন্দরনগরী চট্টগ্রামে চলছে অঘোষিত লকডাউন। করোনা ভাইরাস সংক্রমণ রোধে সাধারণ মানুষকে ঘরে রাখতে সেনাবাহিনীর 5টি টিম সকাল থেকে টহল দেয় নগরীর বিভিন্ন সড়কে। তবে এ সময় মানুষ কিছু সময়ের জন্য আড়ালে সরে গেলেও পরে এসে আবার ভিড় করে বিভিন্ন সড়ক ও মোড়ে। নিষেধাজ্ঞা উপেক্ষা করে ফুটপাতে বেচাকেনা চালিয়ে যায় হকাররা। পরে তাদের সরিয়ে দেয় সেনাবাহিনীর টহল টিম। সাধারণ মানুষকে আমরা শুরু থেকেই বোঝানোর চেষ্টা করে আসছি, আসলে সাধারণ জনগণ এখনো সচেতন হচ্ছেন না। আপনারা দেখেছেন আমরা জায়গা ক্লিয়ার করে যাচ্ছি, আবার পুনরায় এই রাস্তায় ভিড় জমে যাচ্ছে। এদিকে সুনির্দিষ্ট কারণ ছাড়া রাস্তায় গাড়ি বের না করতে নগর জুড়ে সাইরেন বাজিয়ে মোটরসাইকেল চালিয়ে প্রচারণা চালায় পুলিশের ট্রাফিক বিভাগ। এ সময় চলাচলের ক্ষেত্রে সাধারণ মানুষকে সামাজিক দূরত্ব বজায় রাখতে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি চালায় পুলিশ। একই সাথে নগরীর 5টি প্রবেশপথের পাশাপাশি 30টি গুরুত্বপূর্ণ মোড়ে ছিল চেকপোস্ট। তবে ট্রাফিক বিভাগের দাবি, সাধারণ গাড়ির সংখ্যা কিছুটা কমলেও নানা জটিলতায় রিক্সা চলাচল বন্ধ করা যাচ্ছে না। প্রত্যেকটা এন্ট্রি পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে এবং প্রত্যেকটা এন্ট্রি পয়েন্ট কার্যত লকডাউনের মতোই। এখানে শুধুমাত্র ইমার্জেন্সি সার্ভিস ছাড়া এবং পণ্য পরিবহন ছাড়া অন্য কোনো গাড়ি শহরে প্রবেশ করতে অথবা বের হতে পারছে না। গত 5 দিনে অযৌক্তিকভাবে রাস্তায় নামা 2000 গাড়ির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছে পুলিশের ট্রাফিক বিভাগ। শিউলি শবনম, 21 টেলিভিশন, চট্টগ্রাম। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে বাণিজ্য সংবাদ। বাজারে মোটা চালের দাম 2 টাকা বাড়লেও সরু চালের দাম বাড়েনি। আড়তদাররা বলছেন মজুদ যথেষ্ট, দাম বাড়ার কোনো কারণ নেই। বৈশাখ জ্যৈষ্ঠে ইরি চাল বাজারে আসলে কোনো সংকটই থাকবে না। আর সবজি সহ সব ধরনের নিত্যপণ্যের সরবরাহ ভালো থাকায় দামে কোনো হেরফের নেই। এরশাদ আলী তোলা ছবিতে বাজারে চিত্র জানাচ্ছেন রাসেল খান। করোনা সংক্রমণ রোধে চলছে সাধারণ ছুটি। এর প্রভাব পড়েছে রাজধানীর বাজারে। অনেকটাই অলস সময় পার করছেন বিক্রেতারা। শুরুর দিকে কিছু গুজবে ক্রেতার অতিরিক্ত কেনাকাটার সুযোগ নিয়ে পণ্যের দাম বাড়িয়েছিল ব্যবসায়ীরা। বাজারে সেই চিত্র এখন আর নেই। সাধারণ ছুটিতে বাজারে পণ্যের সরবরাহ ও মজুদ যথেষ্টই আছে, তাই দামেও কোনো হেরফের নেই। বেগুন 20 টাকা কেজি, পরোদন 30 টাকা কেজি, শসা 30 টাকা কেজি, আবার উস্তে হয়েছে 50 টাকা কেজি। সব কিছুর মোটামুটি দাম নিয়ন্ত্রণে আছে। এ অবস্থায় যৌক্তিক দামে নিত্যপণ্য কিনতে পেরে স্বস্তিতে আছেন ক্রেতারা। এখন বর্তমানে বাড়ে নাই, আপনার স্বাভাবিক দামে। চালের মজুদ আছে যথেষ্ট। মোটা চালের দাম 2 টাকা বাড়লেও সরু চাল আগের দামেই বিক্রি হচ্ছে। আগে 1500 বা 1465 টাকা দিয়ে কিনছি, ওই চালটা আজকে হয়েছে যে 1890 টাকা। মাসখানেকের মধ্যে নতুন চাল উঠলে বাজারে আর কোনো সংকট থাকবে না বলে আশ্বস্ত করছেন আড়তদাররা। ত্রাণের জন্য আইসা একটু কম দামে চালটাই সবাই নিতে চেষ্টা করতেছে, তো যার কারণে মোটা চালটার এখন একটু চাহিদা বেশি। সবকিছুর পরও বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত নজরদারি করছে বিভিন্ন সংস্থা। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে মূল্য সেটা যাতে স্থিতিশীল থাকে সেটাই আমাদের লক্ষ্য। বারবার সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলা হলেও বাজারে এর তোয়াক্কা করছেন না ক্রেতা বিক্রেতারা। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
করোনায় আরও 3 জনের মৃত্যু, আক্রান্ত 54। রাজধানীর বেশ কিছু এলাকা লকডাউন, দেশ জুড়ে তৎপর সশস্ত্র বাহিনী। সীমিত পরিসরে কমিউনিটি ট্রান্সমিশন বলছে আইইডিসিআর, ঢাকার বাসাবো ও মিরপুরে ক্লাস্টার চিহ্নিত। বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৮২,০০০ ছাড়ালো, আক্রান্ত 14.5 লাখ। বরিস জনসনের অবস্থা অপরিবর্তিত। বঙ্গবন্ধু হত্যা মামলার ফাঁসির আসামি মাজেদের মৃত্যু পরোয়ানা জারি, রায় দ্রুত কার্যকর চায় আওয়ামী লীগ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।